কনফ্লিক্ট একমাত্র তখনই হয় যখন আমি আমারটাকে একটু বেশি বোঝার চেষ্টা করি, আমার দিকটাকে একটুখানি বেশি গোছাবার চেষ্টা করি। ডিপ ইনসাইড ভুলে যেও না, আমাদের প্রত্যেকের মধ্যে না অশান্তির একটাই কারণ, ছোট্টবেলা থেকে আমরা কিভাবে মানুষ হয়েছি, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এই ফেজটা এত ইম্পর্টেন্ট। এই যে আজকে যে প্রশ্নটা হয়েছে, সেই প্রশ্নের উত্তর যে কোনো মানুষকেই যদি খুঁজে নিতে হয়, তাহলে সবার আগে তাকে খুঁজে নিতে হবে তার ছোট্ট শিশুকালের অবস্থাটা। সেই সময় সে কোন ঘরে কিরকম পিতামাতার যে পরিবেশ, কিরকম অবস্থার মধ্যে সে ওই 1 থেকে 7টা বছর কাটিয়েছিল। এই নিজেকে চেনে, সে সবাইকে চেনে। যে নিজেকে চেনে না, সে কাউকে চেনে না। আজকের প্রশ্নটা সেই ঘুরে ফিরে আমি দেখি সেই চিরকালে একই প্রশ্ন, ঘুরে ফিরে চিরকালের একই প্রশ্ন, প্রশ্ন আলাদা নয়, সেই একই জায়গায় আমরা ঘুরে আসি। আজকের প্রশ্নটা আছে, তুমি অধম হইলেও আমি উত্তম হইব না কেন? এরকম একটা আমাদের একটা খুব সুন্দর একটা ম্যাক্সিম আছে, একটা খুব সুন্দর প্রভাব আছে, আমরা ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে, তুমি অধম হইলেও আমি উত্তম হইব না কেন। তো এখানে সেই তার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা হচ্ছে যে বাবা, বাস্তব জীবনে কিভাবে এর প্রয়োগ করব? মানুষ বড় অ্যাডভান্টেজ নেয় এই নীতির পরিপ্রেক্ষিতে, মানুষ বড় অ্যাডভান্টেজ নেয় এই নীতির পরিপ্রেক্ষিতে, যদি একটু বুঝিয়ে দাও। জিনিসটা হচ্ছে যে এখানে যদি আমরা আর একটা মানুষ তার ফিলিংসটাকে যদি দেখি, তাহলে কিন্তু আমাদের দেখতে হবে ফ্রম অ্যানাদার পার্সপেক্টিভ। আর যদি দেখি যে আমি কি চাইছি, আমার উদ্দেশ্যটা কি, হোয়াট ডু আই ওয়ান্ট, মানে আমার মতন করে আমি কি চাইছি, এইটাকে যদি জীবনের একটা অঙ্গ আমাদের হয়ে গেছে, তখনই সমস্ত কনফ্লিক্টসগুলো হয়। কেন? কনফ্লিক্ট একমাত্র তখনই হয় যখন আমি আমারটাকে একটু বেশি বোঝার চেষ্টা করি, আমার দিকটাকে একটুখানি বেশি গোছাবার চেষ্টা করি, আমার যে কর্তৃত্বের দিক আছে, সেই কর্তৃত্বের দিকটা কোথাও হাতছাড়া হয়ে যাচ্ছে না তো, এরকম একটা ভয় আমাদের কোথাও না কোথাও থেকে যায়। তার কারণ ডিপ ইনসাইড ভুলে যেও না, আমাদের প্রত্যেকের মধ্যে না অশান্তির একটাই কারণ, ছোট্টবেলা থেকে আমরা কিভাবে মানুষ হয়েছি, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কে কি পরিবেশে ছোট্টবেলায় 1 থেকে 7 তার যখন সে জন্ম হলো, সে পৃথিবীতে এলো, কি পরিবেশে সে মা বাবাকে পেল, অথবা যদি আরো একটু বেশি যেতে চাই, তাহলে হয়তো চলে যাব যখন সন্তান গর্ভে আছে, সেই সময় মা এবং তার পিতা, তাদের রিলেশনশিপটা কেমন, নাম্বার 1। নাম্বার 2, গর্ভে থাকা অবস্থায় মা কি কি চিন্তা করেছিল, বা চিন্তা করতে বাধ্য হতো, বা চিন্তা করতেই থাকতো, এই সব চিন্তাগুলোর যে সাম টোটাল ভাইব্রেশন, ওটা শিশু যেখানে তৈরি হচ্ছে, একটা ছোট্ট শিশু ভগবান সৃষ্টি করছেন, সেখানে মায়ের শ্বাস, মায়ের আহার, এছাড়াও
মায়ের চিন্তা ভাবনাগুলো, তার সাইকোলজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, নেগেটিভ কন্ডিশনসগুলো সমস্ত কিন্তু একটা ছোট্ট শিশুর মাথার মধ্যে তখনই কিন্তু ব্রেন যখন একটু একটু করে ডেভেলপ করছে, সেগুলোকে কিন্তু সে কিন্তু স্পঞ্জের মতন, একটা স্পঞ্জ দেখবে যেমন জলকে শুষে নেয়, ঠিক তেমন এই সমস্তগুলোকে সে কিন্তু শুষে নিতে পারে। মানে তখন থেকেই ব্রেনটার ডেভেলপমেন্টালটা স্টেটটাকে দেখো, তখনও বাচ্চার জন্ম হয়নি, কিন্তু তখনই মায়ের চিন্তা ভাবনাগুলো বাচ্চাটাকে এমনভাবে ইনফ্লুয়েন্স করছে যে তখন থেকেই তার পুরো ব্রেনের সার্কিটটা এমন তৈরি হচ্ছে একটু একটু করে, যে সে কিন্তু একটা নেগেটিভ জিনিসের দিকে কিন্তু প্রথম থেকেই প্রণ হয়ে রইল। মানে তার ভালনারেবিলিটিটা খুলে রইল, এখনো তার জন্ম হয়নি কিন্তু, ঠিক আছে। এরপর তার জন্ম হলো, জন্ম হবার পরে সে প্র্যাকটিক্যালিটিতে দেখতে পেল যে তার পিতা মাতা, কারণ একটা জন্ম হওয়ার পর সন্তান প্রথমে মাকে দেখে, তারপরে তার পিতা, তারপরে তার বাড়ির আর ফ্যামিলির 5 জন, এই পুরো পরিবেশটাকে নিয়ে সে কি পরিবেশে ছোট্ট শিশুটা জন্মগ্রহণ করলো। এবং সেখানে মনে রাখতে হবে যে একটা শিশু যখন 1 থেকে 7 বছরের পর্যন্ত থাকে, তখন তার মানসিক অবস্থাটা একটা অদ্ভুত ধরনের একটা স্টেট অফ ট্রান্সের মধ্যে থাকে। সে কিন্তু নিজে অত ওপিনিয়ন তৈরি করতে পারে না, তার নিজের ইন্ডিভিজুয়ালিটিটা অত কায়েম করতে পারে না। সে মোস্টলি ইনফ্লুয়েন্সড বাই আদার্স, তার পিতা মাতা এবং পরিবেশ, আর 5 জন তাকে কি করছে, কিভাবে তাকে দেখছে, তার সঙ্গে কিভাবে কথা বলছে, তার সঙ্গে কিরকম ব্যবহারিকটা থাকছে। ওই বাচ্চা শিশুটা সে কিন্তু কিছু করতে পারে না, কিন্তু সব জিনিসকে সে কেবল অবজারভেশনের মধ্যে দিয়ে তার নিজের ধারণাটা আপনার থেকেই কিন্তু তার হয়ে যাচ্ছে। এই যে ফেজটা, এই ফেজটা এত ইম্পর্টেন্ট। এই যে আজকে যে প্রশ্নটা হয়েছে, সেই প্রশ্নের উত্তর যে কোনো মানুষকেই যদি খুঁজে নিতে হয়, তাহলে সবার আগে তাকে খুঁজে নিতে হবে তার ছোট্ট শিশুকালের অবস্থাটা। সেই সময় সে কোন ঘরে কিরকম পিতামাতার যে পরিবেশ, কিরকম অবস্থার মধ্যে সে ওই 1 থেকে 7টা বছর কাটিয়েছিল। এই 1 থেকে 7 বছর কাটানোর পরিপ্রেক্ষিতে তার মনের মধ্যে কিন্তু কিছু কিছু ধারণা অলরেডি কিন্তু ব্রেন ওগুলোকে অ্যাবজর্ব করে নিয়েছে। এগুলোকে আমি ধারণা বলছি কেন, এই জিনিসগুলোই একটা ছোট্ট শিশুর মনে দাগ কেটে দিয়েছে। এগুলো কিন্তু সে সহজে ভুলতে পারবে না, এগুলো সব দাগ হয়ে গেল। এই দাগটা নিয়েই কিন্তু সে 7 থেকে 8, 9, 10, 11 বড় করে একটু একটু বড় কিশোরে কৈশোরে পা দিল, এবং সে আস্তে আস্তে তার ইউথফুল ডেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং সে বড় হচ্ছে। কিন্তু বড় হয়ে তারপরে যখন সেও তো একটা সময় আসে, সেও তো পিতামাতা হতে চলেছে, বা সে বিবাহের দিকে বিবাহযোগ্য হয়ে ওঠে, সেও একটা রিলেশনশিপ তৈরি করে। এই টোটাল জিনিসটার মধ্যে কিন্তু ওই যে ছোটবেলাকার যে জিনিসগুলো আছে না, সেগুলো সব প্রতিটি মুহূর্তে কিন্তু বাইরের যে জগৎটা তার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, আর সেও ইনফ্লুয়েন্স করে। মানে তার সঙ্গে তখনও, মানে তার তোর বয়স হয়েছে, কিন্তু তখন কে কিরকম তার সঙ্গে ব্যবহার করছে, সে এটাকে কিভাবে ইন্টারপ্রেট করছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা মানুষ তোমার সঙ্গে কিভাবে ব্যবহার করছে, সেই মানুষটার ব্যবহারটা তুমি কিভাবে সেটাকে বোঝার চেষ্টা করছো, কিভাবে সেটাকে নিচ্ছ তোমার ব্যক্তিগত জীবনে। ওই মানুষটার ওই কথাবার্তা ব্যবহার, এই যে আগে একটা অলরেডি একটা মেমোরি তোমার কাছে আছে, তোমার কাছে একটা ছাপ রয়েছে, কিন্তু ওইটার মধ্যে গিয়ে কিন্তু লেগে তারপরে কিন্তু তোমার কাছে তার ইন্টারপ্রিটেশনটা আসছে। এই জন্য মানুষে সব আলাদা আলাদা ভাবে একই ঘটনাটাকে আমরা দেখি। যে কোনো পরিবারের মধ্যেই কিন্তু ভালো মন্দ সুখ লেগেই থাকে, সব জায়গায় থাকে, কিন্তু তারই মধ্যে দেখবে পরিবারের মধ্যে কেউ একজন আছে, সে একটা জিনিসকে খুব শান্ত মাথায় দেখতে পারে, বুঝতে পারে, বোঝাতে পারে। সে একটা একটা ফাদার ফিগার মতন, একটা সে যেন একটা সকলের একটা বটগাছের মতন হয়ে দাঁড়ায়। কিন্তু আবার পরিবারের মধ্যে এমন অনেককেই পাওয়া যায় যারা অধমের দিকেই তাদের গতি বেশি, কিন্তু খুব সহজ। জানবে পজিটিভের থেকেও নেগেটিভটা আমাদের জীবনে খুব সহজে ইনফ্লুয়েন্স করে। একটা কেউ ভালো কথা বলছে, সেখানে গুণে দেখো
কজন মানুষ তোমরা এখানে সংগ্রহ করতে পেরেছো? হার্ডলি 30-35 বা 20 জন, 25 জন, 30 জন। কিন্তু এইটাই যদি এমন কিছু একটা হতো যেটা খুব একটা নেগেটিভ ব্যাপার, রসালো ব্যাপার, এটা গসিপ ওরিয়েন্টেড কিছু, বা খাওয়া দাওয়া হই হুল্লোড় এরকম একটা যদি কিছু হতো, তাহলে কিন্তু এখানে জায়গা দিতে পারতে না, তোমার কিন্তু বসার জায়গা দিতে পারতে না। বা এরকম যদি হতো যে যে সাধু মহারাজ সব বলছেন করছেন, তিনি যদি এমন কিছু মিরাকল করতে পারতেন, এই 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 ভিডিওর মধ্যে দিয়ে এমন কিছু মিরাকল তিনি করতে পারতেন, তার দৃষ্টি দিয়ে, কথা দিয়ে, কিছু দিয়ে, এমন একটা কিছু আমি যেটা চাইছি আমি পেয়ে যাব, তাহলেও কিন্তু এখানে তুমি এখানে জায়গা দিতে পারতে না। এই যে এটার কারণটা কি? এর কারণ এই নয় যে তুমি ভালোটা চাও না, ভালো চাও, কিন্তু তোমার মনের জগতে মন্দের স্থানটা অনেকখানি হয়ে রয়েছে বলে মন্দ মন্দকেই টানে। মন্দ যখন মন্দকে টানে, তখন মন্দের প্রতি মন্দের একটা খুব স্বভাবজাত একটা আকর্ষণ হয়, তখন সে কান পেতে শোনে। যখন সে কান পেতে শোনে, তার কাছে অলরেডি স্টক ফাইলে অনেক রকম এই ধরনের তার কাছে খোরাক আছে, সেখান থেকে আবার সেই 4টে স্টক বার করে সেও শেয়ার করে দেয়। এইভাবে আমাদের কথোপকথন হয়, এইভাবে আমাদের ইউজুয়ালি আমরা যা সারাটা দিন কাটাই, যেটা 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 আমাদের নিয়ম, দিস ইজ হাউ ইট গোস। তো আমার কথা হচ্ছে যে তুমি উত্তম হইবে কি করে? তুমি তো উত্তম হতে পারবে একমাত্র তখনই যখনই তোমার দৈনন্দিন দিনচর্চার মধ্যে এমনভাবে তুমি সব জিনিসটাকে একটু একটু করে দেখতে শিখেছো, যেখানে আর একটা মানুষের ভুল ত্রুটিটাকে কেবল ভুল ত্রুটি দেখছো না, তুমি দেখছো কি করে কি সম্ভাবনার মধ্যে দিয়ে সে হয়তো এই ভুল ত্রুটিগুলো তার জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। একটা মানুষ যখন তোমাকে আঘাত করে, আমরা সবসময় ধরে নিই, কেউ যদি আমাদের আঘাত করে, কেউ যদি আমাদের কষ্ট দেয়, কেউ যদি আমাদের ব্যথা দেয়, আমরা ধরেই নিই লোকটা কি খারাপ, কেন এরকম করে, কেন এরকম ব্যবহার করে, এরকম দুর্ব্যবহার করা কি প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমাদের টোটাল রিয়াকশনটাই তখন এরকম হয়, টোটাল ওই মানুষটা কেন্দ্রিক হয়ে যায়। আমরা ভুলেই যাই যে সেখানে আমারও একটা রোল আছে। আমরা ভুলে যাই যে আমার একটা বডির যে একটা ল্যাঙ্গুয়েজ আছে, তার একটা রোল আছে। আমরা ভুলেই যাই আমরা তার আগে 2-4টে কথা প্রসঙ্গক্রমে কি কি বলে ফেলেছি, আমরা ভুলে যাই। কিন্তু সেই প্রসঙ্গগুলোর মধ্যে কোথাও কোথাও ভুল কথা ব্যবহার করে ফেলেছি, সেটা ভুলে যাই। কিন্তু আমরা কি কারণে একটা মানুষ তোমাকে কখনো কষ্ট দিচ্ছে, সেই মানুষটার কারণগুলোকে বোঝার ইউজুয়ালি আমাদের মধ্যে কিন্তু ঠিক সেই লেভেলে কোনো চেষ্টা নেই। কেন নেই? তখন আমরা আমি কি চাইছি আরেকজনের কাছ থেকে, এই পার্সপেক্টিভটা এতটাই বেশি হয়ে গেছে যে সে এটা কি করছে, সে এরকম কেন করছে, সে এটা তো করা উচিত নয়। কারেক্ট, এগুলো করা উচিত নয়, সত্যিই এগুলো উচিত নয়। কিন্তু এমনও তো হতে পারে যে আজকে যে অবস্থায় এসে একটু একটু করে অভ্যস্ত হয়ে গেছে সে এইরকম একটা ব্যবহারে বা ব্যবহারিকের, তার পেছনে তার একটা ইতিহাস আছে। সে তার ইতিহাস বলতে আমি একদম চলে যাচ্ছি মায়ের গর্ভে চলে যাচ্ছি, সেখান থেকে জন্ম হওয়ার পর 7 বছর চলে যাচ্ছি, তারপরে 7 থেকে 20 বছর চলে যাচ্ছে। এই যে এত লম্বা একটা পিরিয়ড অফ টাইমের মধ্যে 24 ঘন্টা প্রতি মিনিট যদি ধরে নিই, কত রকম পরিবেশ পরিস্থিতি মানুষের সঙ্গে সে কনস্ট্যান্ট ইন্টারাক্ট করতে করতে সে বড় হচ্ছে। এই সব তার ব্রেনের মধ্যে কিন্তু স্টোর। তোমাদের জীবনের প্রত্যেকটি ঘটনা, দুর্ঘটনা, সুঘটনা সব কিন্তু তোমার অবচেতন মনের স্তরে 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 এগুলো মেমোরি ব্যাংকের মতন জুটে আছে। ওটাকে চিত্ত বলা হয়। চিত্তটা একটা বিশাল বড় একটা কর্মাশয়, যেখানে তোমার প্রিয় যা যা কাজ করেছো তুমি, যে যেভাবে করেছো তুমি, সেগুলো সব ধরা আছে। এবার কোন প্রারব্ধবশে তুমি আরেকটা মানুষকে তোমার জীবনে টেনে এনেছো, যে তোমাকে হয়তো অনেক আঘাত দিচ্ছে বা তোমাকে সময় সময় নানানভাবে চ্যালেঞ্জ করছে, বা তোমার শান্তি বিঘ্ন করছে, বা তুমি যেভাবে জীবনটাকে লিড করতে চাও সেই পথে তোমাকে করতে দিচ্ছে না, কেননা তুমি উত্তম হইতে চাও, কিন্তু সে তোমাকে বারবার অধমের জগতে টেনে নিচ্ছে। তখন তোমার রেটিং এসে অধম। আমি প্রশ্ন করছি,
যে আমি কি করে বলতে পারি কেউ একজন অধম? এর মতো হতে পারে যাকে আমি অধম বলছি সে আমাকে অধম দেখছে, মানে এক স্টেপ আরো বাড়িয়ে দাও, আমি তো তাকে কেবল অধম দেখছি, দেখে আমি ভাবছি কি অধম মানুষ দেখো। কিন্তু যাই হোক, আমাকে তো আমার গুরু বলেন যে অধম হতে পারে কিন্তু তুমি উত্তম হবে না কেন? কিন্তু যে মানুষটাকে নিয়েই প্রসঙ্গ, যার জন্য আজকে আমাদের এই ধরনের প্রসঙ্গে বারবার আসতে হয়, বারবার এই ধরনের প্রশ্ন পেতে হয়, উত্তরের খোঁজ করি আমরা সবাই, তার একমাত্র কারণটা কি? তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা কিন্তু আর একটা মানুষের পার্সপেক্টিভটা ওই ডেপথে বুঝতে পারি না। তার একমাত্র কারণ আমরা নিজেদেরটাই বুঝতে পারি না। যে নিজেকে চেনে সে সবাইকে চেনে, যে নিজেকে চেনে না সে কাউকে চেনে না। যদি এই কথাটা সত্য না হতো, এটা যদি একটা ফিলসফিক কথা না, এটা যদি তোমার সত্য যদি না হতো, তাহলে কিন্তু জানবে যে তাহলে সেখানে কি হতো। এখানে আমার কথা হচ্ছে যে তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে, নিজেকে আগে তৈরি করতে হবে। ওই জন্য আমাদের ঋষি মুনি সব এসে একটা কথা বলে গেছেন, আত্মানাম বিদ্ধি। আমাদের ভারতবর্ষের যেটা সব থেকে বেদান্ত উপনিষদ ঘেঁটে যেটা একটাই এসেছে, সেটা হচ্ছে আত্মানাম বিদ্ধি। তুমি নিজের আত্মাকে চেনো। বলেনি যে তুমি 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 তোমাকে চেনো, এই কথা বলা হয়নি। আত্মানাম বিদ্ধি, এটা বলা হচ্ছে না তুমি তোমাকে চেনো, বলা হচ্ছে আত্মানাম বিদ্ধি। আত্মানাম কথাটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তুমি কিন্তু যে তুমি ভাবো এই শরীরটাকে নিয়ে, আর তোমার এই মনের এই অদ্ভুত অধম অবস্থাটাকে বা অধমাধম অবস্থাটাকে, সেই তুমি নও। তোমার এই সমস্ত অধমের মধ্যেও কত কত লেয়ার্স অফ নেগেটিভিটি থাকা সত্ত্বেও তোমার মধ্যে একটা বিরাট পজিটিভ সম্ভাবনা সর্বদা কিন্তু সুপ্ত অবস্থায় রয়েছে। সেই সমস্ত শুভ শক্তির যেটা একটা সমুদ্র বলতে পারো, সেটাই তোমার আত্মা। যতক্ষণ না তুমি আবার তোমার আত্মাতে আবার পুনঃ প্রতিষ্ঠিত হচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু কোনোভাবেই তুমি শান্ত হতে পারছো না। তার কারণ তুমি আর একটা মানুষকে যখন দেখছো, কিরকম ভাবে দেখছো? তোমার সংস্কারগুলো রিফ্লেকশন করছো। এই একই মানুষটাকে নিয়ে গিয়ে একজন সাধুর কাছে ফেলো, সেই সাধু মহারাজ আবার ওই একই মানুষকে সম্পূর্ণ অন্য দৃষ্টিতে দেখে কিন্তু বিচার করবেন, এবং উনি ওই মানুষটাকে যা কিছু বলবেন টোটালি তোমার থেকে আলাদা হবে। তুমি বলবে আসলে ব্যাপারটা কি হয়েছে, 24 ঘন্টা ঘর করতে হয় না তো, সাধু বাবা তো 10 মিনিট দেখছেন, সুতরাং সাধু বাবা বড় বড় ভাষণ দিতেই পারেন তাকে, আমি 24 ঘন্টা ঘর করি, আমি জানি কত ধানে কত চাল। ওই সাধু বাবাকে বলুন 24 ঘন্টা সে ঘর করতে, তারপরে কি অ্যাডভাইস দেয় আমি একটু শুনবো, এ কথা সে বলবে। আমি কিন্তু বলছি এই কথাটা ট্রু, বাট নট টোটালি ট্রু, পার্শিয়ালি ট্রু। পার্শিয়ালি ট্রু কেন? তুমি তোমার অভিজ্ঞতার যে চশমাটা পড়েছো, সেই চশমার পেছনে তোমার কত ভুল ত্রুটি ধরা রয়েছে স্টোরে, সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। কারণ তুমি সবসময় আর একটা মানুষকে বিচার করো, তার মাপকাঠিটা তুমি, তোমার সংস্কার, তোমার অভ্যাস, তোমার জন্মগত সংস্কার, সব কিছুর মধ্যে যে ওইটাই তোমার চশমা, ওটা দিয়ে কিন্তু তুমি আরেকটা মানুষকে বিচার করো।